আরে বাবা কি সুশীল রে ভাই! প্রথম আলো টথম আলো এগুলোর ব্যাপারে মব সৃষ্টি করা হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তোরা একটা সিটিং প্রধানমন্ত্রী, একটা দেশ তো, তাই না? একটা দেশের প্রধানমন্ত্রী না? শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল। তো তোরা শেখ হাসিনারে কেন সরাই দিলি? এই এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে ১ কোটি টাকা। আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না? এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি ইউনূসের কোনো নাই। জিম্মি করে নেওয়া হয়েছে। ১ কোটি টাকা চেয়েছে, তার পিয়নরে দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইয়েছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে, কার প্রতিষ্ঠান এটা জানেও না। এই পিয়নরে বলেছে যে ভাই এই ব্যাপার, তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না। রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। এই লাইনে থাকতে থাকতে শুনবেন, পরে শোনাবো। এটা বুঝতে আমার অনেক সময় লাগবে, আমি কনসেন্ট্রেট করতে পারবো না। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারা জিম্মি করলাম যে এইটা দেন। প্রথম সার্জিসে পাঠাইলাম। হ্যাঁ, খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে। তারপরে আরেকটা কে ফোন দিয়েছে, ২-৩ জন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে, ভাই দেখেন। দিয়েছে। চোরের বাচ্চারা সব কটা চুরি করেছে। চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারোর কোনো খোঁজ নাই। ওই কয়দিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে। একেকজনের কাছ থেকে ১০,০০০ করে টাকা। বিশাল এক বাণিজ্য। ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন। ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে, ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে মনে হয়। যেখানেই থেকে এক জায়গায় দিবে। সেই ছেলেটাকে দেয়নি, তো তুই আগে জানিস না? ওরে যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও পাপি। তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা টাকা পয়সা টয়সা আছে, নতুন নতুন পাঞ্জাবি, দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা, ঘড়ি টড়ি ইয়েতে আছে, বিদেশে টাকা পয়সা হয়েছে। তোরা বিশাল আকারের কিছু একটা। তো ওরে ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? ও টাকাটা ফেরত দিয়ে দিবি। নাহলে কিন্তু রিক্সাওয়ালারা আমি কিন্তু লাইভে নিয়ে আসবো। টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনাদেরকে সম্মান করি ভাই। কিছু, কিছু জায়গায় একটু থেকেন। আরে ভাই তুই ১ম আলোরে নিয়ে যখন কথা বলবি, ১ম আলোর পক্ষে ১ম আলোর অফিসে গিয়ে যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফকে মাফ করছি, আসিফ মাপ চাইছে। মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না। আমরা আর কখনোই ওখানে যাব না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল। ব্যাস। এটা বলে মাফ করে দিলাম। আবার সে কালকে আবার ফের সে একই কাজ করেছে। তো তোদের মাফ করে দিব এখন? যাদেরকে সুন্দর, সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি-টাতি বানানো হয়েছে, তাদের সমস্যা নাই। এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও, প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভেতরে যে ব্রেকডাউন হবে, এর মধ্যে আপনারা নতুন পত্রিকা নিবেন। আমার দেশ নেন। অনেক পত্রিকা আছে। প্রথম আলো নিবেন না। প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন। প্রথম আলো সহ এই বিপ্লব যেই কারণে হয়েছিল, আজকে মানুষে আপনারা মাঠে নামলে বলেন মব। যে মানুষগুলো মারা গিয়েছে ২৪ সালে, এই মানুষগুলো মারা যায় নাই? মিথ্যা কথা নাকি এটা? মামলার আসামিরা বাইরে ঘুরে কেন? পেট ভরে গিয়েছে, এজন্য এটা নিয়ে আর এখন কথা বলতে মনে চায় না? পেট ভরে গিয়েছে? ভাই তোমরা কি? তোমরা এই যে এনসিপির কয়েকজন যে ফাল পাড়তেছো, তোমরা কিডা ভাই এই দেশের? কি তোমরা কি আমারে বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে। তোমাদের সেটায় লাথি দিয়া রাস্তা নামাই দিচ্ছে এখন। ডাক দাও। আমি ৫,০০০ মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি। কিচ্ছু বলি নাই। আসিফ ধান্দাবাজি করে। নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে। মাহফুজের ভাই এখন প্রায় ৩-৪ হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন? কয় ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন। জিজ্ঞেস করেন। ওরা জিজ্ঞেস করেন এই কথা হইছে কিনা। উনি করেন না। উনার ভাই করেন, উনি কিছু বুঝেন না। সবকটা দুর্নীতিবাজ। সবকটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। ওরা আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত সার্জিস ওদের কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড়, বড় নেতারা, আমির খসরু ভাই, তারপরে অনেক বড়, বড় নেতারা গিয়েছেন। জামাতের প্রায় পুরো টিম, জামাত মানে ঐদিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন। আমিও জামাতের এই ভাইটাই সবাই গিয়েছিল। মানে জামাতের খালি আমির, নায়েবে আমির বাদে সবাই গিয়েছিল সেদিন। ওগুলো ঠিকমতো আমি আপ্যায়নও করতে পারিনি। এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা এই সেই এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি। ঐদিন এই হাসনাত সার্জিস এদেরও আসার কথা ছিল। আসিফ আগের দিনও বলেছে আসবে। মাহফুজ দেখবে, আসে নাই পরে যদিও। যাই হোক, তো তারা আসার কথা বলে পরে আর আসলো না। মারামারি হলো গোপালগঞ্জে। তো আমি প্রোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওখানে হামলা হয়েছে, আমি বললাম যে ভাই কি সমস্যা, ওখানে কি হয়েছে? বললাম যে আপনারা লোকজন নিয়ে যাবেন, আপনারা ব্যাকআপ নিয়ে যান নাই? লোকজন কোথায়? কয় ভাই লোকজন তো আমরা আনতে পারিনি, আমাদের ফান্ডের সমস্যা। ফান্ড কেন? তার ১ সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে। এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে, সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। সার্জিসের মুখের ভাষায় এটা খরচের টাকা, ভাই খরচের টাকাটা দরকার আছে, ওরা দেওয়ার কথা ছিল, ১ টাকাও দেয়নি। এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা পয়সা শেষ। এই হচ্ছে তারা।
চাঁদাবাজ ভাই, কোনো সমস্যা ছিল না। চাঁদাবাজ তো দেশে এরপরে যারা ক্ষমতায় আসতেছে তারাও চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। চাঁদাবাজি তো হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা প্রথম আলোর পক্ষে কথা বলবে আর মাইনে নিব, এইটা অস্তিত্বের লড়াই। এই দেশে এই যে দেশকে জঙ্গি বানানো হয়েছে, এটা এদের কারণে। ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা, আলেমদের কথা ভুলে যাও। এরা নেমে এসেছিল সেদিন। সবচাইতে বেশি মানুষ এই যাত্রাবাড়িতে মারা গেছে কারা? তারা মাদ্রাসার ছেলে পেলে, লাশের পর লাশ পড়েছিল সেখানে। সেই তাদেরকে ভুলে গেছেন? তাদেরকে জঙ্গি বানায় আবার ফের প্রথম আলোকে দিয়ে আবার জঙ্গি নাটক সাজায় তারপরে করবেন। এটিও, এন্টি টেররিজম ইউনিট যেটা, এটিও গতকালকে জেলগেট থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। তার জামিন হয়েছে, অনেক বছর পরে কালকে বের হয়েছে, তাকে ধরে নিয়ে আসছে। আমি ঝামেলা টামেলার কারণে আমি এটাতে সময় দিতে পারি নাই। এটিও ভালো ভালো বলি, ওরা ছেড়ে দিয়েন। এই দেশ জঙ্গিবাদের দেশ না। আমরা খুবই লিবারেল মুসলিম। আমরা আমরা কোনো টেরোরিজম, কোনো এগুলোতে আমরা বিশ্বাস করি না। বিপ্লব চলছে দেশে, আপনি যদি নাকি মানতে না চান যে কেন হবে, করা হবে, বিপ্লব চলছে। ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে, ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে, যে কিছু জবাব দিয়েছে, বলছে হ্যাঁ এই হচ্ছে। খুব সুন্দর জবাব দিয়েছে। আমার এখানে একবার ডেকেছে, বলছে হ্যাঁ হচ্ছে তো, আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে। এই দেশে তো কোনো গভর্নমেন্ট, আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নাই। যে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে, বের করে দিয়ে এখন একটা এই টেররিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে। আমি বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কোন দিক দিয়ে আটকাবি বল? তুই যেমনি খেলবি অমনি খেলবো, আমাদের কোনো সমস্যা নাই তো। এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে, তাহলে বিপ্লব চলবে। আপনি অ্যারেস্ট করবেন না কেন? আপনার এই যে আসিফ নজরুল দিয়েছেন যে কোনো সমস্যা নাকি নাই, করা যাবে না, কি বলে আসিফ নজরুল বলেছে যে এই জামিনের ব্যাপারে, যে হাদির যে খুনি, তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই। আসিফ নজরুল চুতিয়া, তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজগুলো সবচেয়ে বেশি জারমি করেছে তাদেরকে এখন পর্যন্ত তুই বিভিন্ন জায়গায় সিএমএম টিএম এগুলো বানায় রাখছিস, এটা কার কাজ? তোর কাজ না এটা? তুই করছিস। তোর পিএস মাসুম এগুলো সবগুলোর এখন করে, তোর মাল দেয়, টাকা দেয় আর মাগি দেয় মাঝে মধ্যে, এটা খায়া তুই চুপ করে বসে থাকিস। তো তোর কোনো দায় নেই। বের হলো কিভাবে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের হয় কিভাবে? প্রতিদিন জামিন হচ্ছে। কালকের ঘটনা, কালকেও জামিন হয়েছে। আর এটিও যায় জেল গেট থেকে সেই আলেমদেরকে ধরে আনে, যে আলেমরা তোদেরকে রক্ত দিয়া তারপরে তোদের এই চেয়ারের মধ্যে বসাইছে। এই তোর এই বাপ ছাড়া, তোদের কোনো বাপ আলেমদের একটা জামিনের ব্যাপারে কোনো কাজ করেনি। মানে ভিতরে ভিতরে আলেমরা যারা করছেন তারা করছেন, কিন্তু আলেমদের বাইরে তোর এই বাপ ছাড়া কেউ করে না। যা ডিআইজি পিজনে যায় বল, আইজি পিজনে যায় বল, কাশিমপুর একেরে বল, দুইয়ের বল, কেরানীগঞ্জে যায় বল, জেলারদেরকে জিজ্ঞেস কর তোর বাপ কয়জনের জন্য ফোন দিয়া দিয়া তারপর করছে। সব শেষ যেটা, সেটাও 10 দিন আগে বের করছে এক মহিলাকে। হ্যাঁ, তো হালিমা নামে এক মেয়েরে বের করছে। মহিলা সে 2009 সালে আটক হয়েছে। গত 16 বছর এই মহিলাটা জেলখানায় ছিল। জীবন শেষ, বুড়া হয়ে গেছে পুরা। তোর বাপ বের করেছে, তোর বাপ। যাক, কাশিমপুরের মহিলা জেল সুপার যে আছে, জিজ্ঞেস করে যায়, তোর বাপ সময় দিছে 15 মিনিটের মধ্যে ছাড়তে হবে, ছাড়া দিছে। তোর বাপের বাইরে গেছিলি, যেই যেই মানে এই দৌলতদিয়া ঘাটের বাচ্চারা মনে কর 2 দিন ধরে প্রথম আলোর পক্ষে করছিস। তোদের সব কটার জন্ম হয়েছে দৌলতদিয়াতে। তোর এই দৌলতদিয়ার বাচ্চারা এখন প্রথম আলোর পক্ষে যে কথা বলছিস, তোদের এই দেশে আজ পর্যন্ত 1.5 বছর সময় হয়েছে। যাদের এই 1.5 বছর আগে সুযোগ ছিল না, যারা সময় পেয়েছিস, তারা 1.5 বছর এই দেশের জন্য কি করেছিস বল? জঙ্গিবাদ মুক্ত করতে চাস? জঙ্গিবাদ মুক্ত কর। খালেদা জিয়ারে ধর, তারেক রহমানরে ধর, কোকরে ধর, এগুলো জঙ্গিবাদের মূল হোতা। প্রথম আলো বলেছে। প্রথম আলোর কথা যদি শুনিস তাহলে ওইটা ধর, আর যদি প্রথম আলোর কথা না শুনিস তাহলে প্রথম আলোর বিচার কর। আমরা তো চাই বিচার কর, বিচার কর। কেন বিচার করিস না? বিচার না করে সেই যারা জঙ্গিবাদের করেছে তারা এখানে কি, প্রথম আলো কি সাপ নাকি? কামড় দিবে, ছবল দিবে? কি হয়েছে? প্রথম আলোর সমস্যা কোথায়? প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি না আমরা? কি হয়েছে? এদেশে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে নাই কেউ, এখনো বলে না কেউ। তাদের কি হচ্ছে? মাল পানি খেয়ে, প্রথম আলো তো টাকার অভাব নাই। এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব দেখবেন এখন এই মুহূর্তে। মেঘনার যারা 71-এর মালিক ছিল, সেই মেঘনার, ওর নাম কি, মোস্তফা কামাল, প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে। আরে ভাই, ইয়েরা দেখা করতে চায়, এস আলমের সবচেয়ে বড় কেশিয়া সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায়। 2024 সালে নির্বাচনে গিয়েছে একে আজাদ, এই হামিম গ্রুপের চ্যানেল 24 এর মালিক। এই শালা ওদের পাশে যায় যায় প্রোগ্রাম করে, কোনো সমস্যা হয় না তাদের, কোনো সমস্যা হয় না। অথচ বসুন্ধরার পিছনে লেগেছে। কেন লেগেছে জানেন? বসুন্ধরার পিছনে, বসুন্ধরার বহুত সমস্যা আছে। সমস্যা এই দেশে ভাই সব ব্যবসা প্রতিষ্ঠানেরই আছে, এমন একটা কেউ নাই। এই দেশের মূল সমস্যা ভাই এনবিআর এর মূল সমস্যা হইল গিয়া এই বিআরটিসির এই কি বিএসটিআই মূল সমস্যা, বাণিজ্য মন্ত্রণালয়ের সবখানে সমস্যা আছে ভাই। জয়েন্ট স্টক থেকে শুরু করে যেখানে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে না করলে আপনি কোনো জায়গায় কোনো ঝামেলা পাবেন না, সুযোগ পাবেন না, প্রতিষ্ঠানে চালাইতে পারবেন না। কিন্তু বসুন্ধরার লেগেছে। কেন লেগেছে? কারণ বসুন্ধরা এখন একমাত্র সমস্যা। এর কারণ হলো বসুন্ধরা প্রথম আলোকে বিজ্ঞাপন দেয়নি। আমি যারা যারা করেছে, সেই 3 তারিখ থেকে শুরু করে এই 15 বছর নাই, 54 বছরে যত প্রতিষ্ঠানের মালিক ইনক্লুডিং বসুন্ধরা, সবার বিচার চাই। কিন্তু প্রথম আলো যেহেতু এই বসুন্ধরা যেহেতু প্রথম আলোকে বিজ্ঞাপন দিবে না, এই জন্য বিচারটা খালি বসুন্ধরার হচ্ছে। বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা, বসুন্ধরার মালিকের বিদেশ যাত্রায় সমস্যা। আর ভাই আমি কোনো সমস্যা নেই, আমি কেউ মনে করি না যে আমি কারো পক্ষে টক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু তাহলে সবার করেন।
সবার এক না কেন? যেই ফ্যাসিস্ট, যেই একে আজাদ ৩ তারিখে বক্তব্য দিল, স্লোগান দিল, রাজনৈতিক নেতার মতো স্লোগান দিয়েছে, ২৪ এর নির্বাচনে গিয়েছে। বসুন্ধরা মালিকের ২৪ এর নির্বাচনে গিয়েছে নাকি? সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়েছে? তো আওয়ামী লীগে যোগ দিয়েছে। সে আপনাদের পাশে ঘুরে মোস্তফা কামাল সারা জীবন ৭১ দিয়া সারা দেশের ক্ষতি করলো। সে মোস্তফা আপনাদের এখন পীড়িতের লোক। কি হইছে? মাল পানি দিয়েছেন। মাল পানি জায়গা মতো দিতে পারলে তাইলে আপনি সবকিছু ঠিক করতে পারবেন। তো এই মাল পানিতেই চলছে দেশ, এবং এই মাল পানি দিয়েই সেই ৫৫ বছর ধরে ভাই এই দেশের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা ৫ তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই। এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই ১.৫ বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই প্রবাসীদের জন্য। নট ইভেন ১.৫ বছর, লাস্ট 55 ইয়ার্স এটা পুরোটাই প্রবাসীদের কারণে টিকে আছে। মনে আছে না খেয়ে থাকতো ভুকা নাঙ্গাম জাল জিয়াউর রহমান এসে তারপরে এই বিদেশে লোক দেওয়া শুরু করলো। তার আগ পর্যন্ত এই দেশের মানুষ না খেয়েই থাকতো। এই হইছে অবস্থা। সেই বিদেশের লোকগুলোরে কি সুযোগ সুবিধা দিয়েছেন? মালয়েশিয়াতে লোক পাঠাতে সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের সময়। আসিফ নজরুল এসে সেই সিন্ডিকেট বানিয়েছেন। খালি মালিকগুলো চেঞ্জ করেছেন। তো পোলাপানের যাইতে ৫ লাখ, ৩ লাখ, ৪ লাখ সেটাই লাগে। আমার লাভটা কি হলো? আমারে ভাঙ্গাচুরা বাংলাদেশ বিমানের টিকেটে দিচ্ছেন, সেখানেও ৩-৪ গুণ টাকা বেশি নিয়ে আমারে টিকেট করতে হয়। এমন জায়গায় অন্য এয়ারলাইন্সের ইয়েও নাই, ফ্লাইটও নাই। মানুষ বাধ্য হয়ে যাইতে হয়। এগুলো করে রেখেছেন আপনারা। দালালি, পাসপোর্ট অফিস, ঢাকা মেডিকেল, চিকিৎসা খাত। কোন জায়গায় আমারে বলেন একটা জায়গায় ঠিক হয়েছে? কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন, চুচিল হয়ে গেলেন। ওনারা এখন সুন্দরভাবে দেশে এই পরিস্থিতি কোনো কিছু যেন সমস্যা না হয়। চোর বাটপারদের নিয়ে ওনারা সংসার করবেন, একটু সংসদ সদস্য হবেন। একটা বুলেট প্রুফ গাড়ি-টাড়ি নিয়ে তারপরে ওনারা ঘুরতে টুরতে চান। এটাই ওনাদের মূল টার্গেট। তো এই টার্গেট নিয়ে যদি নাকি আপনারা তাদের পেছনে থাকবেন, আর যদি না থাকেন তাহলে আগামীকালকে হাদির লাশ দাফনের আগে এই ৫ তারিখের মানুষের যে রক্ত দিয়েছিল, সেই রক্ত যেই কারণে দিয়েছিল সেগুলো পূরণ করতে হবে। ১ নাম্বার হচ্ছে হাদির লাশ শাহবাগ চত্বরের আশপাশেই, সেটা হোক জাদুঘরের সামনে, কবি নজরুল ইসলামের কবরের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান, এক জায়গায় দাফন হইতে হবে। এই শাহবাগ চত্বরের নাম এখন থেকে হবে হাদি চত্বর। বঙ্গবন্ধু এভিনিউ নাম যেটা আছে ওটারে বঙ্গবন্ধু এভিনিউ করবেন। এই যে পাশে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, এটার নাম হাদি মেডিকেল কলেজ করতে হবে, মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে হবে। এইভাবে যা আছে সব কালকের মধ্যে শেষ করতে হবে। সো এগুলো করে তারপরে হাদির লাশ দাফন দিতে হবে। তার আগে হাদির লাশ দাফন করা যাবে না। এই মন মানসিকতা নিয়ে বাংলাদেশের সারা দেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান থাকলো, কালকে এই শাহবাগের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেন কিছু দেখা না যায়। শুধু আপনারা থাকবেন, শুধু এই দেশের মানুষ যারা এই দেশের আসল মালিক। ডেইলি স্টার, প্রথম আলো টাকা পয়সা খেয়ে, ভারতীয় এজেন্সি টাকা পয়সা খেয়ে, তারপরে যদি নাকি কোনো নেতা-টেতা যদি নাকি আপনাদের এই দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আপনি তার পিছন থেকে সরে যাবেন। তার কথায় কিছু করা যাবে না। ওরা এই টাকা পয়সা নিয়ে কতদিন এই সুশীল সেজে থাকতে পারে আমরাও দেখে নিব। শেখ হাসিনা ভেগে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইল? গণভবনও নয়, শেখ হাসিনা ওখানে থাকতো, ভাঙলাম, কোনো সমস্যা নেই। সংসদ ভবনটা কেন ভাঙতে হইল? সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গিয়েছিল, গরিব একটা দেশের এই অর্থনীতির মাঝখানে এত সুন্দর একটা মানে এই কি বলে নকশার একটা ভবন এখানে তৈরি করলো। ভবনটা কেন এইভাবে ভিতরে গিয়ে এইভাবে লুটপাট ভাঙচুর এগুলি করলেন? এই হাদি কয়দিন আগে হাদি কি করেছে মনে আছে আপনার? কয়দিন আগে এই যে ১৩ তারিখে আপনার দিল, আওয়ামী লীগ একটা ওই যে দিল না, কি বলো এটা, লকডাউন দিল। আওয়ামী লীগের সেই লকডাউনে হাদি তার সাথে ৮-১০টা পোলাপান নিয়ে লাঠি নিয়ে তারপরে বের হইলো। বের হয়ে কি বললো যে আওয়ামী লীগ খুঁজতেছে। সে ভিডিও দেখেছেন না আপনারা? এটা কি হাদির কাজ? এটা তো হাদির কাজ না। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে। আওয়ামী লীগ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে হাদির কাছে কেন সেই দায়িত্ব যাবে? হাদি কেন এটা করবে? তার মানে হাদি সন্ত্রাসী ছিল। তাহলে এখন কি হাদির বিচার করবেন? যারা গণভবন ভেঙেছে তাদের বিচার করবেন? সংসদ যারা ভেঙেছে তাদের বিচার করবেন? সমস্যাটা কোথায় হয়েছে আপনাদেরকে বলি এখন। এখানে কিছু সমন্বয়ক ছিল। এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে, ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা চান? আমার কাছে অডিও আছে। আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান? ভাইজান আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায়েন। মানে চান্দা আব্বাস যেই সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে চান্দা। এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে, ছেলে বিশাল বড় এক সমন্বয়ক, বাপ চান্দাবাজি শুরু করেছে ওপেনে, পোলাপানে ৫,০০০ টাকা নেয়। ওর কাছে ৫,০০০ টাকা বিশাল ব্যাপার। এখন তো একেকজন রাজপুত্র, বিশাল রাজার পূর্ব পরম্পরায়, বংশ পরম্পরায় তারা হাজার কোটি টাকা, নবাবী বংশের সব কয়জন সমন্বয়ক। উনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায়, তারপরে আরে বাবারে বাবা নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয়। এরে বেটা তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি, এই আন্দোলনে কে কেমনে ঢুকছে, এখানে কারো বিরুদ্ধে অনেক রেকর্ড আছে ভাই। এই ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে। সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা? উনি জবাব দেন। ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে। ৫ জন, ৬ জন, ৭ জন, এই যে কয়জন এখন আসছেন সামনে, উনারাই খালি জুলাই যোদ্ধা। আর সেই জুলাই যোদ্ধারা কই?
আরো অনেক সমন্বয়ককে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল। এই ভিডিও বার্তা আমরা প্রচার করেছি। সেই জুলাই যোদ্ধারা কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, সেখানে এনসিপির অবস্থান কোথায়? ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম, ছাত্র শক্তি তারা করছে, ৮-১০টা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। কত লোকবল তাদের! তাদের এখন মূল টার্গেট হয়েছে ১০টা বিএনপির সাথে দামাদামি হচ্ছে, জামাতের সাথে দামাদামি হচ্ছে, ১০টা মনোনয়ন তারা চায়। এই ১০টা মনোনয়ন নিয়ে তারপরে যদি ৭-৮টা বা ৫টা যদি এমপি হইতে পারেন, এইটাই উনাদের মূল টার্গেট। এই টার্গেট নিয়ে উনারা এখন সংসদে যাবেন। ভাই, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে হয়েছে, ভাঙচুর হয়েছে। ৭১ টিভি ভাঙচুর করেন নাই আপনারা? এই গত নির্বাচনের গত ৫ তারিখই তো ৭১ টিভিও ভাঙচুর হয়েছে, তাই না? আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালায় দিয়েছেন। দিয়েছেন না? সেটার ব্যাপারে কই? এটা তো বিচার হওয়া দরকার তাইলে। এদের সবার বিচার করেন। ডক্টর ইউনূস আজকে যে চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে? দেখান আমার এটা কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে? মিনিমাম একটা দেখান। একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে। তাইলে আপনি এখন এই ষোড়শ সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন? ঠিক করেছেন? সংবিধান বাতিল করেছেন? সেটাও তো করেন নাই। আপনারা এটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতো, ওই যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে। সোনা ঠিক আছে, কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া হয়েছে। সোনা মিয়া এখন লাল মিয়া। আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে। খালি জিনিসটা দেন। এই সালাউদ্দিন কাদের চৌধুরী যে এই ষোড়শ সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল। বিচারপতিদের রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে। এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে, সবই থাকবে। সবকিছু ঠিকঠাক মতো চলবে। খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে। এখন এখনকার যে এনসিপি আর ইউনূস সরকার, উনাদের অবস্থাটা হয়েছে তাই। উনারা সোনাটা খালি লাল চান, আর সবকিছু মিয়া টিয়া সব আগের মতোই চান। কিভাবে চান দেখেন। প্রথম আলো, প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক, কোকোকে বানিয়েছে দুর্নীতিবাজ, ড্রাগ এডিক্টেড এই কোকো, তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী। একদম স্পষ্ট। আপনারা আমার যে পেজে এখন দেখছেন, আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন, এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান, দেখেন আমি সবগুলো আমি খুঁজে প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা আপনাদেরকে দিয়েছি। সেখানে স্পষ্টভাবে বলছে তারেক রহমান, তারপরে বাবর, হারিস সহ ৪ জনের নাম দিয়েছে। এরা নাকি মহা দুর্নীতিবাজ। তেল চুপচুপে তারেক রহমান কার্টুনে গেছে আলপিনে। আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন। দিস ইজ প্রথম আলো। যদি আপনি মনে করেন, মানে আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন? কারণ আপনি এটা যদি বলেন মব, তাহলে ৭১ টিভিতে যে হামলা হলো, গাজী টিভিতে হামলা হলো, এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে। তাহলে ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায়, তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওখানে কেউ হামলা হয়েছিল। তাহলে সেগুলো বিচার করেন। আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার, আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি, তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন, তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না? তাদের হত্যার বিচার হবে না এই দেশে? সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে? কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল, কোনোটাই মানুষ পায় নাই, কোনো মানুষ পায় নাই। আজকে হাদি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের উনি বিশেষ প্রতিনিধি, আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা বক্স, এই খোদা বাক্স বউ পোলাপাইন শালা টালা দিয়া টাকা কামাইতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আত্মীয় স্বজন সব যা আছে। কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি কেন গিয়েছে জানেন? পুলিশের আইজিপি গিয়েছে হলো পুলিশের আইজিপির বউ আমারে গত ১ বছর আগে ফোন করলো। সে ১ বছর আগে ফোন করেছিল ওই যে চান্দাবাজের ২টা আছে না, সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ, এই ২ চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে। তো টাকা চাইছে আর পুলিশের আইজিপি বউ আমারে ফোন দিছে, ইলিয়াস ভাই আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন। ওরা তো উল্টাপাল্টা কথা। আমি বলি কি লিখছে? ওরা লিখলে তো সমস্যা কি? কয় ভাই দেখেন, আমার তো বিয়ে হয়েছিল আপনার ভাইয়ের সাথে। আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম। আমাদের এই হাসপাতালের ভেতরে একটা ভেতরে আমরা ছিলাম, ওইখানে আমাদেরকে ধরে ফেলেছিল। ধরার পরে আমরা বিয়ে করেছি। বাট আমরা দুইজনকে ভালোবাসতাম। এখন এটা তো ভাই এখন যদি সামনে আসে তাহলে তো মান সম্মানের ব্যাপার। তো এই নাগরিক ফেসবুক পেজের এই ২ চাঁদাবাজরা যদি তারা এত ভয় পায়, তাহলে প্রথম আলোর কি পরিমাণে ভয় পায়? প্রথম আলো বাধ্য করে যায় বেটা এখানে আয়, এসে অফিস ভ্রমণ করে যা, কয়েকটা মিডিয়াতে নিউজ টিউজ করায়। তারা করছে এইভাবে তাদেরকে জিম্মি করে তারপরে নিউজ করাচ্ছে। আপনি এখন যদি বলেন ইউনূসকে জিম্মি করতে চান, পারবেন তো? ব্যাপক দুর্নীতি করেছে ইউনূসের ভাই ভাতিজা, এক অপূর্ব নামে এক ভাতিজা আছে। যত লুটপাট আছে সব করেছে।